ওকে, তো আমরা রক্ত সঞ্চালন অধ্যায়টা পড়ছি আর কি। হ্যাঁ, আচ্ছা। তো হিউম্যান ফিজিওলজির ব্লাড অ্যান্ড সার্কুলেশন এই টপিকটা, হিউম্যান ফিজিওলজিতে আমাদের বইয়ে যে অধ্যায়টা শুরুতে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে পরিপাক নিয়ে। তো পরিপাক অধ্যায়টা আমরা আগেও একবার পড়েছিলাম এবং রিভিশনও হয়েছিল। রক্ত সঞ্চালন অধ্যায়টা আমরা এই পর্যায়ে একবার রিভিশন করে ফেলি, যেহেতু পরীক্ষার আমাদের খুবই সন্নিকটে। তো এই জায়গাটাতে আমাদের ফার্স্ট অফ অল রক্ত কী সেটা একটু জানতে হবে। রক্ত আসলে কি, ব্লাডটা কি? তো এটা হচ্ছে আমাদের রক্তরস নামক তরল মাতৃকায় বেশ বাসন বিভিন্ন রক্তকণিকা নিয়ে গঠিত টিস্যুকেই রক্ত বলবো। তাহলে এটা হচ্ছে এক প্রকার টিস্যু, কারণ টিস্যু বলা হচ্ছে এই জন্য কারণ আমরা জানি এখানে অনেক প্রকার কোষের সমন্বয়ে গঠিত এই রক্তটা, তাই না? অনেক প্রকার কোষের সমন্বয়ে গঠিত। আমাদের আরবিসি আছে, এখানে ডব্লিউবিসি আছে, প্লেটলেট আছে, তাই না? তো অনেক প্রকার কোষের সমন্বয়ে যেহেতু আমাদের এই ব্লাডটা গঠিত, সেই জন্য আমরা এটাকে বলতেছি টিস্যু। এবং এই টিস্যুটা কেমন, এই টিস্যুটা কোথায় থাকে? এটা হচ্ছে রক্তরস নামক তরল মাতৃকায়। আমাদের রক্তকণিকা কই থাকে? ডব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট এগুলো কই থাকে? রক্তরসের মধ্যে না? তো এটা হচ্ছে রক্তরসের নামক তরল মাতৃকায় বাসমান বিভিন্ন রক্তকণিকা, মানে এগুলা কোষ এর মধ্যে আমরা চিন্তা ভাবনা করতে পারি। রক্তকণিকা যদি কোষ বলা হয় না, এগুলোকে কণিকায় বলা হয়। গঠিত টিস্যুকে বলা হচ্ছে রক্ত। এবং রক্তের মাধ্যমে আমাদের দেহের সকল পুষ্টি, ইলেকট্রোলাইট, হরমোন, ভিটামিন, অ্যান্টিবডি, অক্সিজেন, ইমিউন কোষ ইত্যাদি বহন করে এবং কার্বন ডাইঅক্সাইড বর্জ্য প্রত্যাহত হয়। আমাদের একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ হচ্ছে 5 থেকে 6 লিটার। মনে রাখবা, একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে রক্তের পরিমাণ হচ্ছে 5 থেকে 6 লিটার, যেটা দেহের মোট ওজনের 8%। দেহের মোট ওজনের 8%। কারো যদি 100 কেজি ওজন হয়, তাহলে হিসাবে তার 8 কেজি হবে, তার 8 লিটার হবে তার রক্তের পরিমাণ। হ্যাঁ, আচ্ছা, এর পিএইচ এর মান হলো 7.35 থেকে 7.45। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 7-এর চাইতে বেশি, অল্প বেশি, তার মানে এটা মৃদু ক্ষারীয়। এবং তাপমাত্রা 34 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এর পিএইচ হলো আমাদের 7.35 থেকে 7.45, এবং তাপমাত্রা হচ্ছে 34 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক গুরুত্ব মানে পানির চেয়ে এটা কত গুণ ভারী? 1.065, এটা আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে। অজৈব লবণ এর মাঝে উপস্থিত থাকে, যার জন্য এখানে রক্তের স্বাদ নোনতা হয়। রক্তের স্বাদ নোনতা হওয়ার কারণটা আসে পরীক্ষায় অজৈব লবণের উপস্থিতির জন্য, না জৈব লবণ। এটা হচ্ছে অজৈব লবণের উপস্থিতির জন্য। রক্তের কাজের হেডলাইনগুলো একটু পড়ে নিবা, অনেক সময় আমাদের দেয় রক্তের কাজগুলো লিখো। তো দেখো, পুষ্টিদ্রব্য পরিবহন করে, এটা আমাদের শ্বসন গ্যাস পরিবহন করে, বিপাক নিয়ন্ত্রণ, দ্রব্যাদি পরিবহন করে। দেন বিপাক বর্জ্য নিয়ন্ত্রক দ্রব্যাদি পরিবহন, দেন বর্জ্য পদার্থ পরিবহন, দেন পানি সাম্য নিয়ন্ত্রণ, হ্যাঁ, দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ। তারপর সঞ্চয় অঙ্গ থেকে খাদ্য পরিবহন, সঞ্চয় অঙ্গ থেকে খাদ্য পরিবহন, এটা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে সঞ্চয় ভাণ্ডার হিসেবেও কাজ করে আমাদের, এটা সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে। প্লাজমা প্রোটিন আমরা জানি প্রোটিনের সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে। তাছাড়া আয়নের সমতা রক্ষা করে, দেন অম্লক্ষারের সাম্যাবস্থা বা পিএইচ নিয়ন্ত্রণ করে। এটা রক্তকরণ প্রতিরোধ করে। আমাদের জানি আমরা অনুচ্চক্রিয়ার একটা কাজই হচ্ছে রক্ততঞ্চন করানো, তাই না? তো দেহের প্রতিরক্ষা বা ইমিউনিটিতে এটা ভূমিকা রাখে। আমরা জানি ডব্লিউবিসি যে ব্লাড সেলটা আছে আমাদের, এটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গিয়ে আলটিমেটলি আমাদের দেহের আগত যে জীবাণু, অ্যান্টিজেন, এগুলোর থেকে আমাদেরকে রক্ষা করে। এবং অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করে, দেহের রোগ নির্ণয়ে সাহায্য করে। এগুলো একটু পড়বা। তো এগুলা পড়লে তুমি এর মাধ্যমে কয়েকটা লাইন লিখতে পারবা চাইলে, যদি মনে করো বর্জ্য নিষ্কাশন। এরপরে তুমি এগুলো কয়েকটা বানায় নিজ থেকে লিখতে পারবা, একবার পড়ে নিবা, মাথায় কিছুটা হলেও থাকবে। এবার আসো, রক্তের উপাদান আমরা কি পাবো? রক্তকে যদি আমরা সেন্ট্রিফিউগাল যন্ত্রে ঘোরাই, সেন্ট্রিফিউগাল যন্ত্র হচ্ছে কি জানো? সেন্ট্রিফিউগাল যন্ত্র হচ্ছে আমাদের একটা মানে এটা ল্যাবরেটরিতে ইউজ করা হয় সেন্ট্রিফিউজ যন্ত্রের মাঝে। আমাদের এটা হচ্ছে মিনিটে একটা টেস্ট টিউবকে কয়েক হাজার বার পর্যন্ত ঘোরাইতে সক্ষম। ঠিক আছে, একটা যন্ত্র যেখানে একটা টেস্ট টিউবকে আমাদের কয়েক হাজার বার পর্যন্ত এরকম ঘোরাইতে সক্ষম, মিনিটে আর কি। তো এখানে কয়েক হাজার বার যখন ঘোরানো হবে, আলটিমেটলি এখানে ব্লাড থাকবে। ওই ব্লাডের মাঝে আমরা উপরে দেখতে পাবো হালকা হলুদ বর্ণের কিছু 55% রক্তরস। হ্যাঁ, এখানে এতটুকু হবে 55%। এই অংশটা হবে কেমন? এই অংশটা হবে 55%, এবং এটাকে হচ্ছে আমাদের রক্তরস বলা হয়। বাকি আমাদের যে এখানে 45% থাকবে, এগুলো হচ্ছে আমাদের গাঢ় অবস্থায় থাকবে, এবং একে বলে ব্লাড কর্পাসেল বা রক্তকণিকা। ঠিক আছে। তো রক্তরসের মাঝে রক্তের উপাদান হিসেবে আমরা পাচ্ছি রক্তরস এবং রক্তকণিকা। রক্তরস বা প্লাজমা হচ্ছে 55%, রক্তকণিকা বা ব্লাড কর্পাসেল হচ্ছে 45%।
এবার আসো রক্তরস বা প্লাজমাতে আমরা কি কি পাচ্ছি। রক্তরস বা প্লাজমা হচ্ছে হালকা হলুদ বর্ণ, হ্যাঁ, এবং এতে পানির পরিমাণ কত 90 থেকে 92%। রক্তরসে তাহলে পানির পরিমাণ কত 90 থেকে 92% হচ্ছে রক্তরসে পানির পরিমাণ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওকে, তো দেখো আমাদের এখানে পানির পরিমাণ কত তাহলে 90 থেকে 92%। রক্তরসে মনে রাখবে এটা কিসের পরিমাণ বলা হচ্ছে, রক্তরসে পানির পরিমাণটা। ওকে, রক্তরসে পানির পরিমাণ হচ্ছে 90 থেকে 92%, এবং এখানে যে দ্রবীভূত কঠিন পদার্থের পরিমাণ, এই পদার্থের পরিমাণ হচ্ছে 8 থেকে 10%। এছাড়া আমাদের এখানে জৈব পদার্থ পাবা হচ্ছে 7 থেকে 9%, কঠিন পদার্থের মাঝে, এবং অজৈব পদার্থ পাবা 0.9%। তো আসো জৈব পদার্থের মাঝে আমরা কী কী পাচ্ছি। জৈব পদার্থের মাঝে পাচ্ছি হলো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তামা, আয়োডিন ইত্যাদি। এবং জৈব পদার্থের মাঝে আমরা পাবো অজৈব পদার্থ হচ্ছে এগুলো, আর জৈব পদার্থ হচ্ছে প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ, অন্যান্য পদার্থ। প্লাজমা প্রোটিন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গার মাঝে। প্লাজমা প্রোটিন কী কী পাবা, প্লাজমা প্রোটিন হচ্ছে 7.5%। ওকে, প্লাজমা প্রোটিনের মাঝে কী কী পাবা, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। এটা মনে রাখবা জিপিএ 5 দিয়ে, হ্যাঁ, জিপিএ 5 দিয়ে মাথায় রাখতে পারবা। গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। গ্লোবিউলিন, অ্যালবুমিন, জিপিএ 5। গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। 5 দিয়ে ফাইব্রিনোজেন, জি দিয়ে গ্লোবিউলিন, পি দিয়ে প্রোথ্রম্বিন, এ দিয়ে অ্যালবুমিন, এফ দিয়ে ফাইব্রিনোজেন। তাহলে প্লাজমা প্রোটিনের মাঝে আমরা কী কী পাচ্ছি, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। নাইট্রোজেন বর্জ্য পদার্থে কী কী পাবো, ইউরিয়া পাবো, ইউরিক অ্যাসিড পাবো, ক্রিয়েটিনিন পাবো, জ্যান্থিন, অ্যামোনিয়া। হ্যাঁ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া ইত্যাদি। এবং অন্যান্য পদার্থের মাঝে পাবো গ্লুকোজ, ফ্যাট, কোলেস্ট্রল, হরমোন, বিভিন্ন প্রকার এনজাইম রক্তরসে অবস্থান করে। বিভিন্ন ভিটামিন, রঞ্জক পদার্থ যেমন বিলিরুবিন, ক্যারোটিন ইত্যাদিও রক্তরসে পাওয়া যায়। এবার আসো রক্তরসের কাজ কি। রক্তরসের কাজ কি, রক্তরস যে আমরা পড়লাম এর কাজ তো মনে রাখবা, মেইনলি এটা আমাদের কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, আর আরবিসি আমাদের অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সবচেয়ে বেশি, ঠিক আছে। আমাদের রক্তরস সবচেয়ে বেশি পরিবহন করবে কার্বন ডাইঅক্সাইড, তবে অল্প রূপে অক্সিজেন, এটা মাথায় রাখবা। রক্তরস হচ্ছে সবচেয়ে বেশি কি, সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড, অল্প করে অক্সিজেন, অল্প করে অক্সিজেন। আবার আরবিসি হচ্ছে সবচেয়ে বেশি হলো অক্সিজেন, বেশি হলো অক্সিজেন, আবার অল্প করে কার্বন ডাইঅক্সাইড। এটা একটু ঘোলায়া যায়, তাহলে আমি একটু লিখি। দেখো, এই রক্তরস হচ্ছে সবচেয়ে বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড, সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড, এবং অক্সিজেন হচ্ছে মোটামুটি অনেক কম, ঠিক আছে। আর আরবিসি বা লোহিত রক্তকণিকা সবচেয়ে বেশি হলো অক্সিজেন, সবচেয়ে বেশি পরিবহন করবে অক্সিজেন, আর খুবই অল্প পরিমাণে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, এটা মাথায় রাখবা। রক্তরস সবচেয়ে বেশি পরিবহন করে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, এবং অক্সিজেন খুবই অল্প পরিমাণে। আর আরবিসি বা লোহিত রক্তকণিকা এটা সবচেয়ে বেশি পরিমাণে বহন করবে কি আমাদের অক্সিজেনটা, আর খুবই অল্প পরিমাণে কার্বন ডাইঅক্সাইডটা পরিবহন করবে, বুঝে গেছে। তো এখানে দেখো এটার কাজ কি কি। এটা হচ্ছে রক্তের তারল্য রক্ষা করে, রক্তের তারল্য মনে রাখবা, রক্তরস রক্তের তারল্য রক্ষা করে। আর রক্তের যদি বলা হয় ভিসকোসিটি রক্ষা করে কে, রক্তের ভিসকোসিটি রক্ষা করে আরবিসি। রক্তের ভিসকোসিটি রক্ষা করে কে, আরবিসি। রক্তের তারল্য রক্ষা করে কে, রক্তরস। বাসমান রক্তকণিকা সহ অন্যান্য দ্রবীভূত পদার্থ দেহে সর্বত্র পরিবহন করে। এছাড়া পরিপাকের পর খাদ্যরস রক্তরসে দ্রবীভূত হয়ে দেহের বিভিন্ন টিস্যুর সঙ্গে পরিবাহিত হয়। আমাদের যে পদার্থগুলো আলটিমেটলি আমাদের তোমার এই যে এক্সোসাইটোসিস হইতে অসুবিধা হয়, মানে আমাদের এই ক্ষেত্রে তোমার ডিরেক্ট রক্তের মাধ্যমে এগুলা বহন করা যায় না, মানে আকার এগুলা বড়, ম্যাক্রো সাইজ, ওই ক্ষেত্রে আমাদের এগুলা রক্তরসের মাধ্যমে আমাদের এইগুলা পরিবাহিত হবে। টিস্যু থেকে নির্গত বর্জ্য পদার্থ রেচনের জন্য বৃক্ষে নিয়ে যায়। আচ্ছা, বৃক্ষে নিয়ে যাওয়ার কাজটাও করে দেন। টিস্যুর অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড রক্তরসে বাইকার্বন রূপে দ্রবীভূত হয়, তাহলে অধিকাংশ বাইকার্বনেরই কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইডই কিন্তু আমাদের এই রক্তরসের মাধ্যমে যায়। আবার অল্প পরিমাণ অক্সিজেন কিন্তু বাহিত হয়, মনে রাখবা, অল্প পরিমাণ অক্সিজেন, অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড। লোহিত কণিকায় সংবদ্ধ হওয়ার আগে অক্সিজেন পতন রক্তরসে দ্রবীভূত হয়। আচ্ছা, রক্তরসের মাধ্যমে হরমোন, এনজাইম, লিপিড বিভিন্ন অঙ্গে বাহিত হয়, মনে রাখবা, হরমোন, এনজাইম, লিপিড ইত্যাদি আমাদের পরিবহন হিসেবে ভূমিকা রাখে। তাছাড়া রক্তরস সম্রক্ষণের ভারসাম্য রক্ষা করে, রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় যে উপাদানগুলো দরকার এগুলো সে প্রোভাইড করে, এবং যকৃত পেশি থেকে উৎপন্ন, অঙ্গে উৎপন্ন তাপশক্তিকে সমগ্র দেহে বহন করে এবং তাপের সমতা রক্ষা করে। এবার আসো রক্তকণিকা বা ব্লাড কর্পাসেল। আমরা যে রক্তরস পড়লাম, আমরা জানি রক্তের দুটো উপাদান, একটা হচ্ছে রক্তরস এবং রক্তকণিকা। আমরা রক্তরস নিয়ে পড়লাম, এখন রক্তকণিকা। তাহলে রক্তকণিকা হচ্ছে এগুলো মূলত হিমাটোপয়েসিস প্রক্রিয়া উৎপন্ন হয়। তাহলে হিম 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 মানে হচ্ছে রক্ত, হিম মানে হচ্ছে সবসময় বুঝবা রক্ত, ঠিক আছে, হিম। তো এই হিমাপয়েসিস মানে তৈরি করা, পয়েসিস মানে কি তৈরি করা, হিমাটোপয়েসিস মানে যে প্রক্রিয়া রক্ত তৈরি করা হয় বা যে প্রক্রিয়া রক্ত সৃষ্টি হয়। অন্যান্য কোষের মতো সব বিভাজিত হয় না, মানে এগুলো আমাদের এই একটা আরবিসি
আরবিসি থেকে আরেকটা আরবিসি, একটা আরবিসি থেকে আবার আরেকটা আরবিসি, একটা আরবিসি থেকে আরেকটা আরবিসি, এভাবে কিন্তু হয় না। একটা আরবিসি তৈরি হয়েছে, এটার আয়ুষ্কাল হলো 120 দিন, 120 দিন পরে এটা নষ্ট হয়ে যাবে, এটা ধ্বংস হয়ে যাবে, এটা আর কাজ করতে পারবে না, এটা আপনি নিচ থেকে আরেকটা তৈরি করতে পারবে না। আরবিসিটা আবার নতুনভাবে তৈরি হইতে হবে। কোত্থেকে তৈরি হবে? বোন মেরু থেকে তৈরি হবে। একজন পূর্ণাঙ্গ মানুষের অ্যাডাল্ট পার্সনের কোত্থেকে ব্লাড কণিকা তৈরি হবে? বোন মেরু থেকে আমাদের রক্তকণিকাটা তৈরি হবে। তাহলে দেখো আরবিসি কিন্তু কখনো বিভাজিত হয় না, বা যে কোনো রক্তকণিকা কিন্তু কখনো বিভাজিত হয় না। ডব্লিউবিসি যেটা একেবারে উৎপন্ন হয়েছে ওটা উৎপন্ন হয়েছে, এটা আবার নিচ থেকে আরেকটা তৈরি করার ক্ষমতাটা রাখে না। এটা যেখান থেকে উৎপন্ন হয়, এটার উৎপত্তি স্থল থেকে আবার নতুনভাবে উৎপত্তি হবে এটা। আচ্ছা, আমাদের এই রক্তকণিকা তিন ধরনের হয়। একটা হচ্ছে এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা, লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা, প্লেটলেট বা থ্রম্বোসাইট বা অনুচক্রিকা। তাহলে দেখো এই জায়গায় আমাদের একটু ক্লাসিফিকেশনে সুন্দরভাবে দেওয়া আছে। রক্তকে দুই ভাগে ভাগ করে লাগে, রক্তরস বা প্লাজমা। দেন এখানে আমাদের 55%, এখানে 45%। পার্সোনালি কী পাবা? পানি পাবা, কঠিন পদার্থ পাবা। রক্তকণিকার মাঝে লোহিত রক্তকণিকা পাবা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা পাবা। এবং কঠিন পদার্থের মাঝে অজৈব উপাদান, জৈব উপাদান, অজৈব উপাদানের মাঝে এই পদার্থগুলো পাবা, এবং জৈব উপাদানের মাঝে পাবা প্লাজমা প্রোটিন, জিপিএ5, নাইট্রোজেন, ক্যালসিয়াম পদার্থ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, জ্যান্থিন, অ্যামোনিয়া, অন্যান্য পদার্থের মাঝে এগুলো পাবা। এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রক্তকণিকার মাঝে দেখো সাদা রক্তকণিকা দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গ্র্যানুলোসাইট, একটা হচ্ছে অ্যাগ্র্যানুলোসাইট। গ্র্যানুল মানে হচ্ছে দানা, ঠিক আছে? যেগুলো দানাদার সেগুলোকে গ্র্যানুলোসাইট বলা হয়। যেগুলো অ্যাগ্র্যানুলোসাইট মানে অদানাদার, তাদেরকে বলা হচ্ছে অ্যাগ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইটকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইউসিনোফিল, একটা হচ্ছে ব্যাসিফিল, একটা হচ্ছে নিউট্রোফিল। মনে রাখবা যাদের মাঝে দানা আছে তাদের পরে একটা ফিল আছে, ফিল তাদের মাঝে একটা ফিল আছে, তাই ইউসিনোফিল, তাই ব্যাসোফিল, তাই নিউট্রোফিল। অ্যাগ্র্যানুলোসাইট মানে অদানাদার, এক্ষেত্রে আমরা ভাগ করতে পারি মনোসাইট এবং লিম্ফোসাইট হিসেবে। এবার আসো লোহিত রক্তকণিকা এবং এরিথ্রোসাইট কী। মানবদেহের রক্তরসে ভাসমান দেহ বোতল চাকতির মতো। তাহলে এটা কেমন? এটা হচ্ছে দেহ বোতল চাকতির মতো, নিউক্লিয়াসবিহীন। তাহলে এটা হচ্ছে দেহ বোতল, এটা হচ্ছে ভাসমান গোল, এটা হচ্ছে নিউক্লিয়াসবিহীন, কিন্তু অক্সিজেন বা হিমোগ্লোবিন যুক্ত। মনে রাখবা এটা কিন্তু নিউক্লিয়াসবিহীন। আমাদের আরবিসি বা লোহিত রক্তকণিকা যেটা, এটা কিন্তু নিউক্লিয়াসবিহীন। লাল বর্ণের রক্তকণিকাকে আমরা লোহিত রক্তকণিকা বলি, এবং এটার গড়বেশ দেওয়া আছে 7.3 মাইক্রোমিটার, স্থূলতা দেওয়া আছে 2.2 মাইক্রোমিটার। বিভিন্ন বয়সে মানবদেহের প্রতি ঘন মিলিলিটার রক্তে আমাদের রক্তকণিকার সংখ্যা বিভিন্ন ধরনের হয়। ভ্রূণদেহে 80 থেকে 90 লাখ, শিশু দেহে 60 থেকে 70 লাখ, পূর্ণবয়স্ক পুরুষে 50 থেকে 54 লাখ, ইসি দেহে 44 থেকে 49 লাখ। শারীরিক অবস্থায় বিভিন্ন তারতম্য ঘটে থাকে, লাইক ব্যায়াম এবং গর্ভাবস্থায় এই কণিকার সংখ্যা বৃদ্ধি পেয়ে থাকে। আচ্ছা, প্রতি ঘন মিলিলিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা 50 লাখের চেয়ে 25% কম হলে তাকে আমরা এনিমিয়া বলি। আবার যদি 65 লাখের চেয়ে বেশি হয় তাকে পলিসাইথেমিয়া বলি। তাহলে দেখো, যদি 50 লাখের চেয়ে 25% কম হয়, 50 লাখের চেয়ে 25% কম হয়, তাহলে রক্ত অল্পতা বা এনিমিয়া বলা হয়। আবার যদি 65 লাখের চেয়ে বেশি হয়, টোটাল ব্লাড কাউন্টের সংখ্যা, এটাকে আমরা পলিসাইথেমিয়া বলি। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 120 দিন। এবং কোথা থেকে উৎপন্ন হয়? লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় অস্থিমজ্জা বা বোন ম্যারুর স্ট্যাম সেল থেকে, স্ট্যাম কোষ থেকে আমাদের লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। এবং যখন আমরা অক্সিজেন মাত্রা নতুন কমে যায়, হ্যাঁ, নতুন লোহিত রক্তকণিকার সৃষ্টিটা বেড়ে যায়, রক্তপাত, উচ্চস্থান অবস্থান, ব্যায়াম ইত্যাদির কারণে আমাদের লোহিত রক্তকণিকার যে উৎপাদন এটা কিন্তু বাড়তে পারে, হ্যাঁ। তো আমাদের মূলত এরিথ্রোপয়েটিন আমাদের হরমোনটা, এই যে আমাদের কখনো যদি অক্সিজেন লেভেল কমে যায় দেহে, অক্সিজেন লেভেল বাড়াইতে হবে। যেহেতু অক্সিজেন লেভেল আমাদের বাড়াইতে হবে, আলটিমেটলি এরিথ্রোপয়েটিন এই সিগন্যালটা সে গ্রহণ করে, এবং এটার মাধ্যমে সে অতিরিক্ত আমাদের যে এরিথ্রোপয়েসিস এই প্রক্রিয়াটা বাড়ায় দেয়, লোহিত রক্তকণিকা উৎপাদন প্রক্রিয়াটা বাড়ায় দেয়। আচ্ছা, তো এখানে কঠিন পদার্থের মধ্যে 90% হচ্ছে হিমোগ্লোবিন, এবং প্রতিটি হিমোগ্লোবিন আমরা তাকে কি হিম থাকবে, গ্লোবিন থাকবে। হিম হচ্ছে এটা রঞ্জক ধারণকারী অণু, লৌহ ধারণকারী অণু, হ্যাঁ, এখানে আয়রন থাকবে। আর গ্লোবিন হচ্ছে প্রোটিন, গ্লোবিন হচ্ছে কি প্রোটিন, ঠিক আছে। 100 মিলিলিটার রক্তে 16 গ্রাম আমাদের হিমোগ্লোবিন থাকে, এবং প্রতিটি হিমোগ্লোবিনের সাথে 4টা পলিপেপটাইড চেনের সাথে একটা করে হিম গ্রুপ যুক্ত থাকে, এবং হিমের জন্য, হিমোগ্লোবিনের জন্য আমাদের রক্তের রঙটা লাল হয়। এখানে চিত্রগুলো একটু দেখে নিও। লিম্ফোসাইটের ক্ষেত্রে এখানে লোহিত রক্তকণিকার চিত্রটা বাইকনকেভ এরকম অনেকটা। দেন লিম্ফোসাইটের ক্ষেত্রে দেখো নিউক্লিয়াসটা অনেক বড়, নিউক্লিয়াসটা কিন্তু দ্বিখণ্ডিত না। আর ব্যাসোফিলের ক্ষেত্রে দেখো নিউক্লিয়াসটা অনেক বড়, নিউক্লিয়াস কিন্তু খণ্ডিত না। আবার নিউট্রোফিলের ক্ষেত্রে যাদের নামের শেষে ফিল আছে তারা কিন্তু দেখো এখানে আমাদের এই ক্ষেত্রে নিউক্লিয়াসটা কিন্তু এখানে 3 থেকে 5 খণ্ডযুক্ত হতে পারে। নিউট্রোফিল তাহলে নিউক্লিয়াসটা কয় খণ্ডযুক্ত? 3 থেকে 5 খণ্ডযুক্ত। এখানে ইউসিনোফিলটা দেখো আমাদের নিউক্লিয়াসটা কিন্তু খণ্ডিত, এটা কিন্তু দ্বিখণ্ডিত। ব্যাসোফিলটা অনেকটা আমাদের দেখা যাচ্ছে। এখন খেয়াল করো, এই লিম্ফোসাইট এবং মনোসাইটের মাঝে কোনো দানা নাই, নিউক্লিয়াস এখানে হচ্ছে দানা নাই, এখানে কিন্তু কোনো দানা নাই, তার মানে এগুলো হচ্ছে গ্র্যানুলোসাইট। এখানে প্রত্যেকটার মাঝে দানা আছে, ইউসিনোফিল, ব্যাসোফিল, নিউট্রোফিল, এগুলোর মাঝে দানা আছে, তার মানে এগুলো গ্র্যানুলোসাইট। এবং এগুলো আমাদের দেখা যাচ্ছে অনুচ্ছক্রিকা এই জায়গাতে।
এখন আসলে লোহিত রক্তকণিকার কাজ কি? আমরা যে লোহিত রক্তকণিকা বললাম এটার কাজ হলো এটা আমাদের মেইনলি অক্সিজেন পরিবহনে সাহায্য করে। দেন এটা কার্বন ডাইঅক্সাইড পরিবহনও করে, তবে সামান্য পরিমাণে। এবং রক্তের ঘনত্ব এবং সান্দ্রতা রক্ষা করে। ভিসকোসিটি বললাম না, রক্তের ঘনত্ব এবং সান্দ্রতা রক্ষা করে কিন্তু আমাদের লোহিত রক্তকণিকা। বাট যদি বলা হয় রক্তের তারল্যতা রক্ষা করে কে? তারল্যতা রক্ষা করে বা তারল্য রক্ষা করে আমাদের রক্তরস। হিমোগ্লোবিনের মাধ্যমে অন্যান্য অন্তঃকোষীয় বাফার, তারা এটা কিন্তু বাফার রূপে কাজ করতে পারে। তাছাড়া প্লাজমা ঝিল্লিতে অ্যান্টিজেন প্রোটিন সংযুক্ত থাকে, এটা ব্লাড গ্রুপিংয়ের জন্য দেয়, ব্লাড গ্রুপিং এটা সহায়তা করে, ঠিক আছে। এবং এটা নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করতে পারে যা এল-আর্জিনিনের মতো কাজ করে, হাইড্রোজেন সালফাইড উৎপন্ন করে যা রক্তের সংকোচনের জন্য সংকেত প্রদান করে। এই কথাবার্তাগুলো পড়বা। এবার আসো শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। তাহলে এটা কেমন? এটা হচ্ছে তোমার হিমোগ্লোবিন বিহীন, অবশ্যই এটা কেন কোনো হিমোগ্লোবিন থাকবে না, তার মানে এটা হচ্ছে আমাদের স্পেসিফিক কোনো কালার পাবো না, এটা এটা মানে তোমার শ্বেত বর্ণের হবে, শ্বেত হবে। এছাড়া অনিয়তকার, নির্দিষ্ট কোনো আকার পাবো না। নিউক্লিয়াস বড় কোষযুক্ত, এটা কেমন হবে? এটা হবে নিউক্লিয়াসটা বড় কোষযুক্ত হবে। আমরা কিন্তু লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াসই পাই নাই, মনে আছে? লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস নাই, বাট শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াসটা বড় কোষযুক্ত হয়। এবং এখানে কোনো রঞ্জক থাকে না বলে এগুলো শ্বেত রক্তকণিকা বলা হয়, মানে কোনো রঞ্জক নাই, তার মানে শ্বেত, হোয়াইট এটা। এবং এই রক্তকণিকা দেহের ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক, মানে এটা মোবাইল ডিফেন্সিভ ইউনিট হিসেবে কাজ করে। আমাদের দেহের জন্য যে কোনো জীবাণু আসবে সাথে সাথে সে খবর পেয়ে যাবে এবং সে বিভিন্ন প্রক্রিয়া সেগুলোকে আক্রমণ করবে এবং আলটিমেটলি আমাদেরকে সুস্থ রাখবে। তো ফ্যাগোসাইটোসিসে সক্ষম এবং প্রতি ঘনমিটারে আমাদের লোহিত রক্তকণিকার সংখ্যা 4 থেকে 11,000। লোহিত রক্তকণিকার শ্বেত রক্তকণিকার অনুপাত হয় 6:1। মানে খেয়াল করো, শ্বেত রক্তকণিকার সংখ্যা খুবই কম লোহিত রক্তকণিকার তুলনায়, ঠিক আছে। এখানে আমাদের এটা হচ্ছে বোন, হ্যাঁ এটা হচ্ছে বোন, এটা হচ্ছে বোন মেরু, হ্যাঁ আমরা যেগুলোকে মজ্জা বলি আর কি, হ্যাঁ মজ্জা, মস। তো এই যে মজ্জা, এই মজ্জাগুলো থেকে স্টেম সেল থাকে, স্টেম সেল থেকে আমাদের এই কোষগুলো তৈরি হয়, আলটিমেটলি আমাদের সকল কোষ তৈরি হয়। এরপরে রক্তের শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে তাকে লিউকোসাইটোসিস বলা হয়, সাইটোসিস বলা হয়। শ্বেত রক্তকণিকা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে তাকে বলে লিউকোসাইটোসিস, এবং কম থাকলে তাকে বলে লিউকোপেনিয়া। মনে রাখবা, পেনিয়া শব্দ অর্থ হচ্ছে কম কম, হ্যাঁ ঘাটতি। পেনিয়া শব্দ অর্থ হচ্ছে কম, পেনিয়া শব্দ অর্থ হচ্ছে কম বা অপ্রাচুর্যতা। তো লিউকোপেনিয়া মানে হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকার সংখ্যা কমে যাওয়া, আর সাইটোসিস মানে হচ্ছে অনেক বেশি বেড়ে যাওয়া। সাইটোসিস মানে কি? বেশি বেড়ে যাওয়া, ঠিক আছে। সাইটোসিস মানে সেল সংখ্যা বেড়ে যাওয়া। লিউকোসাইটোসিস মানে হচ্ছে শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে যাওয়া। লিউকোপেনিয়া হচ্ছে শ্বেত রক্তকণিকার সংখ্যা কমে যাওয়া। এবং কখনো যদি এমন হয় যে আমাদের শ্বেত রক্তকণিকার সংখ্যা কম থাকলে দুর্বল, শ্বেত রক্তকণিকার সংখ্যা কম, অনুক্রমতার প্রকাশ, রোগ প্রতিরোধ কমে যায়। আচ্ছা এটা গেল। শ্বেত বা ডব্লিউবিসি যদি কমে যায় তাহলে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, কারণ ডব্লিউবিসি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য দায়ী। এরপর আসলে লিউকেমিয়া যদি হয়, এই ক্ষেত্রে শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যায়, অস্বাভাবিক হারে বেড়ে যায়। এটা এত বেড়ে যায় যেটা আরবিসির সংখ্যাকে কমায় ফেলে, এটা হচ্ছে লিউকেমিয়া ক্যান্সার। এরপর আসো আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে দানাবিহীন যেখানে দানা থাকবে না বা অ্যাগ্রানুলোসাইট, হচ্ছে দানাদার বা গ্র্যানুলোসাইট। দানাদারগুলো দেখো, এই দানাদারগুলোতে নিউক্লিয়াসটা বড়, স্বচ্ছ এবং অখণ্ডায়িত। তাহলে নিউক্লিয়াসটা কেমন? দানাদার অখণ্ডায়িত, কিন্তু নিউক্লিয়াসটা অখণ্ডায়িত দানাবিহীনে। এটা হচ্ছে মনোসাইট এবং লিম্ফোসাইট, দুইটা উদাহরণ। এটা হচ্ছে মনোসাইট এবং লিম্ফোসাইট। মনোসাইটটা খেয়াল করো, মনোসাইটটা হচ্ছে গুড়ার খুরের মতো দেখতে। কি? গুড়ার খুরের মতো, হ্যাঁ এটা হচ্ছে গুড়ার খুরের মতো দেখতে। সাইটোপ্লাজম বেশি থাকে এটা। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া রোগ জীবাণু বক্ষণ করে এটা। লিম্ফোসাইট হচ্ছে এটা বৃহৎ আকৃতির গোলাকার, এবং এখানে আমাদের আয়ুষ্কাল পাবো 7 দিন। এটা আয়ুষ্কাল কদিন? 7 দিন। লিম্ফোসাইট আবার দুই ধরনের, খুব গুরুত্বপূর্ণ। লিম্ফোসাইটটা কয় ধরনের? লিম্ফোসাইট হচ্ছে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে টি কোষ, একটা হচ্ছে বি কোষ। একটা হচ্ছে টি কোষ, একটা হচ্ছে বি কোষ। টি কোষ হচ্ছে আমাদের সেল মেডিয়েটিভ ইমিউন সিস্টেমের জন্য এটা দায়ী, আর বি কোষ হচ্ছে আমাদের যেটা অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডির জন্য দায়ী, মনে রাখবা। এই টি সেল হচ্ছে সেল মেডিয়েটিভ আমাদের জন্য ইমিউন সিস্টেম এটা ডেভেলপ করে, আর বি কোষ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে, এটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। তাছাড়া এই বি কোষটা আমাদের স্মৃতিকোষের জন্য দায়ী, এটা হচ্ছে আমাদের মেমোরি সেল ফর্ম করে। এই টি কোষটা আমাদের কি ফর্ম করে? মেমোরি সেল ফর্ম করে। লাইক তুমি একটা রোগে আক্রান্ত হলে আজকে, ওই রোগের জীবাণুর বিরুদ্ধে তোমার দেহ অনেক কিছু ফাইট করলো, মানে এমনি আক্রান্ত হও নাই, তোমার দেহের ফার্স্ট লাইন ডিফেন্স আছে, সেকেন্ড লাইন ডিফেন্স আছে, থার্ড লাইন ডিফেন্স আছে। ফার্স্ট লাইন ডিফেন্সের মাঝে লাইক তোমার স্কিন আছে, তারপর তোমার গ্যাস্ট্রিকের যে পাকস্থলীর যে অ্যাসিড আছে এগুলো আছে, হ্যাঁ। তো এই যে ডিফেন্সিভ মেকানিজম এগুলোকে ভেদ করে লাইক কোনো জীবাণু তোমার ভিতরে প্রবেশ করে ফেললো, এরপরে তোমার সেকেন্ড লাইন ডিফেন্স চালু হয়ে যাবে। সেকেন্ড লাইন ডিফেন্স একদম সর্বশেষ ধাপ হচ্ছে জ্বর ওঠা। তোমার জ্বর উঠবে, হ্যাঁ তোমার জ্বর উঠবে। জ্বর ওঠা মানে হচ্ছে আমাদের ভালো, জ্বর আমাদের ভালোর জন্য ওঠে, হ্যাঁ। এটা হচ্ছে জ্বর যখন ওটা আমাদের জীবাণুর জন্য একটা অপ্রতিকূল অবস্থা তৈরি করে, প্রতিকূল একটা অবস্থা তার জন্য তৈরি করে, যে সে আমাদের বডিতে যাতে টিকে থাকতে না পারে। তো এখানে আমাদের লাইক তোমার জীবাণুটা খুবই শক্তিশালী, তোমার প্রতিরক্ষা ইউনিট খুবই দুর্বল, ওই কেটে তোমার দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে তোমার ব্যাধ করে ফেললো। এখন তৃতীয় প্রতিরক্ষা স্তরে যাবে, তৃতীয় প্রতিরক্ষা স্তরে আমাদের টিকুশ বিকুশ এগুলো আলটিমেটলি কাজ করবে। বিকুশ আলটিমেটলি সর্বশেষ ধাপে তোমার এই যে জীবাণু, এই জীবাণুকে আলটিমেটলি সে
অ্যান্টিবডি ফর্ম করে তাকে সে মেরে ফেলবে, এমনটা করে। আবার এই কোষের সাথে অ্যান্টিবডি তৈরি করার সাথে এটা আরেকটু কাজ করে, সেটা মেমোরি সেল ফর্ম করে। ওই যে একটা জীবাণু তোমার দেহে প্রবেশ করলো, ওই জীবাণুটা যাতে পরবর্তীতে আবার প্রবেশ করে, ওই জীবাণুটা যদি পরবর্তীতে আবার প্রবেশ করে, তাহলে সে উইদিন ইনস্ট্যান্ট সে তোমার দেহের প্রতিরক্ষাটা দেখাইতে পারবে। লাইক তোমার একটা জীবাণু ঢুকার পরে ফার্স্ট লাইন ডিফেন্স, সেকেন্ড লাইন ডিফেন্স, থার্ড লাইন ডিফেন্স সবগুলো প্রবেশ করার পরে তোমার 7 দিন সময় গেলো, তুমি 7 দিন অসুস্থ, 7 দিন তোমার জ্বর, দেন তোমার বডি এটাকে তোমার প্রোটেক্ট করতে সক্ষমতা হলো। বাট দ্বিতীয়বার যখন ওই জীবাণুটা তোমাকে আবার আক্রমণ করবে, তুমি কিন্তু টেরও পাবা না তোমাকে যে ওই জীবাণু আক্রমণ করছে, কারণ তোমার দেহ আগে থেকে মেমোরি সেল রেডি রাখছে। ওই মেমোরি সেলের মাধ্যমে বিকুশ সাথে অ্যান্টিবডি আগে থেকে রেডি রাখছে। অ্যান্টিবডি রেডি রাখার কারণে আলটিমেটলি তোমার দেহের যে প্রতিরক্ষা এটা খুব ইনস্ট্যান্ট ওই জীবাণুকে ধ্বংস করে ফেলছে। এইভাবে কিন্তু আমাদের বি কোষ এবং টি কোষ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অ্যান্টিবডি উৎপন্ন এবং আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় সবচেয়ে বেশি তারা ভূমিকা রাখে, ঠিক আছে। এবং দেহে 20-40% শ্বেতরক্তকণিকা লিম্ফোসাইট, আমাদের দেহে 20-40% হচ্ছে লিম্ফোসাইট, এরা লসিকাতন্ত্রে কাজ করে। হ্যাঁ, লিম্ফোসাইট কোথায় কাজ করে? লসিকাতন্ত্রে। এরা কিন্তু ফ্যাগোসাইট না আবার। হ্যাঁ, দানাদার এবং গ্র্যানুলোসাইটগুলো পড়ো। দানাদার মানে এগুলো হচ্ছে আমাদের এখানে দানা থাকবে, লিশম্যান রঞ্জকের নামে রঞ্জিত হয়। নিউট্রোফিল, দেখো নাম শেষে ফিল থাকবে, নিউট্রোফিল। পার্সেন্টেজগুলো পাওয়ার দরকার নাই, কোনটা কত পার্সেন্ট আছে। নিউক্লিয়াস কত খণ্ডযুক্ত? 2 থেকে 5 খণ্ডযুক্ত। বললাম না এই যে এইরকম ছিল অনেকটা, এটা এইরকম ছিল, নিউক্লিয়াসটা 2 থেকে 5 খণ্ডযুক্ত ছিল। এখানে 3 খণ্ড দেখাইছিলাম, 2 থেকে 5 খণ্ডযুক্ত এবং আয়ুষ্কাল 2 থেকে 5 দিন। এবং কী কী কাজ করে দেখো, নিউট্রোফিল অ্যামিবোয়েড চলনে সক্ষম, খুব গুরুত্বপূর্ণ লাইন। নিউট্রোফিল অ্যামিবোয়েড চলনে সক্ষম, এটা সংকুচিত হয়ে প্রাচীরের গায়ে ছোটো ছোটো ছিদ্রবেরকে টিস্যু ত্বক সংক্রমণ উপস্থিত হওয়াকে ডায়াবেটিস বলে। ডায়াবেটিস কাকে বলে এটা জানতে হবে না, মনে রাখতে হবে ডায়াবেটিস কে ঘটায়? নিউট্রোফিল। ডায়াবেটিস কে ঘটায়? নিউট্রোফিল। অ্যামিবোয়েড চলনে সক্ষম কে? নিউট্রোফিল। ইওসিনোফিল আসো, ইওসিনোফিল হচ্ছে ইলাভেনি, এটা মনে রাখবা ইলাভেনি, আমি এভাবে মাথায় রাখছিলাম ইলাভেনি। ইওসিনোফিল লাল, ইওসিনোফিলের বর্ণ কেমন? দেখো ইওসিনোফিলের বর্ণ কেমন? লাল। ইওসিনোফিলের বর্ণ কেমন? লাল, ঠিক আছে। ইওসিনোফিলের বর্ণ লাল। বেনি দিয়ে মাথা রাখছি কি? নিউট্রোফিল বেগুনি, খেয়াল করো নিউট্রোফিল বেগুনি কিনা, কই নিউট্রোফিল এইসব সাইটোপ্লাজমের বর্ণ দানাদার, বর্ণ নিরপেক্ষ। নিউট্রোফিল আগে বেগুনি ছিল, হ্যাঁ, বা বর্ণ নিরপেক্ষটা মাথা রাখতে পারে, আগে বেগুনি ছিল আগের বইয়ে। আচ্ছা, এরপরে এটা ব্যাসোফিল, ব্যাসোফিল হচ্ছে নীল, খেয়াল করো ব্যাসোফিল নীল কিনা, ব্যাসোফিল নীল, ব্যাসোফিল নীল, ঠিক আছে। ইলাভেনি দিয়ে মাথা রাখতে পারে, ইওসিনোফিল ইলাভেনি। তাহলে ইওসিনোফিল কেমন? ইওসিনোফিল লাল, ব্যাসোফিল নীল, ইওসিনোফিল লাল, ব্যাসোফিল নীল, ঠিক আছে। ইওসিনোফিলের কাজ কি? ইওসিনোফিল এরা দেহের অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে, তাহলে ইওসিনোফিল বিশেষ করে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে, খুব গুরুত্বপূর্ণ। ইওসিনোফিল অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। অ্যালার্জি, পরজীবী সংক্রমণ, ফ্লিহা এবং সাইতো রোগের সাথে ইওসিনোফিলের সংখ্যা বেড়ে যায়। যখনই তোমার দেহে অ্যালার্জি বৃদ্ধি পাবে, তোমার ব্লাড টেস্ট করা হবে, দেখবে যে তোমার ইওসিনোফিলের সংখ্যা কত। ইওসিনোফিলের সংখ্যা দেখবে খুবই অ্যাবনর্মালি তোমার দেহের বডিতেই বেড়ে গেছে, কারণ তোমার দেহে অ্যালার্জি বাড়ছে। এরপর সব ব্যাসোফিল। ব্যাসোফিলের কাজ কি? ব্যাসোফিল মূলত নীলবর্ণ হয়, এটা আমাদের রঞ্জনে। দেন এরা নিউক্লিয়াস 2 খণ্ডযুক্ত, বৃক্কাকার। তাহলে এটা কেমন দেখতে? এটা হচ্ছে বৃক্কাকার, বৃক্ষের মতো দেখতে, হ্যাঁ, কিডনি শেপ। দেন এটা সবার প্রথমে এটার কাজ হলো এটা হিস্টামিনকরণ করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটা হিস্টামিনকরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাছাড়াও এটা হেপারিন নিঃসরণ করে রক্তনালীর জমাট বাঁধতে সাহায্য করে। রক্তনালীর যে হেপারিন নিঃসরণ করে, যা রক্তনালীর জমাট বাঁধতে বাধা প্রদান করে। আমরা জানি আমাদের ব্লাড ভেসেল, তাই না? আমরা জানি আমাদের যখন এই ব্লাড ভেসেলটা কেটে যায়, তখন এখানে আলটিমেটলি অনুচক্রিকা এসে রক্ত জমাট বাঁধে ফেলে, তাই না? আমাদের ব্লিডিংটা কমায়। বাট এমন যদি হতো যে আমাদের ব্লাড এখানে আমাদের রক্তনালীর ভিতরে চলতেছে, ওখানে যদি এরকম রক্ত জমাট বেঁধে ফেলতো, তাহলে আমাদের খুব সহজে একজন মানুষ মারা যাবে, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের এই রক্ত জমাট বাঁধাকে নিয়ন্ত্রণ করে। যখন একটা ব্লাড আমাদের রক্তনালীর ভিতরে থাকে, তখন এটাকে জমাট বাঁধা রোধ করে আমাদের এই হ্যাপারিনটা আমাদের রক্ত জমাট বাঁধা রোধ করে। এখন আসো ডব্লিউবিসির কাজ কি? তাহলে ডব্লিউবিসি হচ্ছে আমাদের নিউট্রোফিল এবং মনোসাইটটা আমাদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু বক্ষণ করে। তাহলে জীবাণু বক্ষণ করার জন্য দায়ীকে মনোসাইট এবং নিউট্রোফিল, কিন্তু ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। লিম্ফোসাইট দেখলাম আমরা অ্যান্টিবডি তৈরি করে, এটা লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। হিস্টামিন হ্যাপারিন তৈরি করে, যা রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাটটা রোধ করে। তাছাড়া হিস্টামিনটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিউট্রোফিল বিষাক্ত জীবাণু ধ্বংস করে। ইউসিনোফিল রক্তে প্রসারিত যে কৃমি, লার্ভা, অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে। এবার আসো অনুচক্রিকা বা প্লেটলেটের কাজ কি? এটা হচ্ছে মেগা ক্যারিওসাইট নামক বড় একটা কোষ থেকে তৈরি হয়। তাহলে এটা কোন কোষ থেকে? মেগা মানে হচ্ছে বড়। অনুচক্রিকা সাইজে খুব ছোট, অনুচক্রিকা নিজে সাইজে খুব ছোট, বাট এটা যে কোষ থেকে উৎপন্ন হয় এটা হচ্ছে সবচেয়ে বড়। অনুচক্রিকা নিজে খুব ছোট, বাট এটা যে কোষ থেকে তৈরি হয় এটা হচ্ছে বড়। তাহলে মেগা ক্যারিওসাইট নামক কোষ থেকে তৈরি হয়। এটার সংখ্যা কত? প্রতি ঘনমিটারে 1.5 লক্ষ থেকে 4 লক্ষ, এবং এটা প্রতিদিন প্রায় 200 বিলিয়ন অনুচক্রিকা উৎপন্ন হয়, ঠিক আছে। এবং যকৃত এবং ফ্লেহা ম্যাক্রোফেজের মাধ্যমে আমাদের এদের ধ্বংসটা ঘটে আর কি, হ্যাঁ।
ওকে, এরপরে অনুচক্রিকার কাজ কি তাহলে? অনুচক্রিকা হচ্ছে আমাদের অস্থায়ী প্লেটলেট ফ্লাক্স সৃষ্টি করে, যেগুলোর মাধ্যমে রক্তপাত দেওয়া বন্ধ করে দেয়। রক্ত জমাট ত্বরান্বিত করতে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টরের প্রয়োজন পড়ে, যেগুলো সে করণ করে, এবং আমাদের রক্ত জমাট বাধা শেষ, আমাদের ব্লিডিংটা বন্ধ হয়ে গেল। এখন রক্ত জমাট যেটা প্লেটলেট ফ্লাক্স সৃষ্টি হলো, এটাকে বিগলন করতে হবে না, বিগলনে সে সাহায্য করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ব্যাকটেরিয়া ভাইরাস ধ্বংস করে, সে দেহের কোথাও ব্যথা সৃষ্টি হলে নিউট্রোফিল মানুষের আকৃষ্ট করে রাসায়নিক পদার্থকরণ করে। এছাড়া রক্তবাহী এন্ডোথেলিয়াম সুরক্ষার জন্য গ্রোথ ফ্যাক্টরকরণ করে, সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থকরণ করে, রক্তপাত বন্ধ হয়ে রক্তবাহিকাকে দ্রুত সংকোচন উদ্বুদ্ধ করে। মানে এই সেরোটোনিনের কাজ হলো আমাদের এই ব্লাড ভেসেলটাকে সংকুচিত করে ফেলা, মানে আমাদেরকে ব্লাড যাতে খুব বেশি আসতে না পারে। আমাদের যখন ব্লাড ভেসেল কেটে যাবে, এখানে এই ব্লাড ভেসেল যাতে বেশি রক্তই না আসে, এখানে এগুলোকে চিকন করে ফেলে, সংকুচিত করে ফেলে। সেরোটোনিনের কাজ হলো ওটাই। স্বাভাবিক ক্ষেত্রে অনেক বেশি অনুচক্রিয়া থাকলে রক্তনালীর ভিতর দিয়ে অদরকারে রক্ত জমাট সৃষ্টি এবং রোগ, স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দেয়। আচ্ছা, একটু পড়ে দেখবা এই নর্মাল কথাবার্তাগুলো। এখানে মানে খুবই সংক্ষেপে বিষয়গুলো দেওয়া আছে, পরীক্ষা রিভিশন দেওয়ার আগে, সকালবেলা যাওয়ার আগে এই ছকগুলো একটু দেখে যাবা। এই চাও। এবার আসো আমাদের যে ব্লাড ক্লটিং প্রক্রিয়াটা কীভাবে হবে। দেখো, ব্লাড ক্লটিং প্রক্রিয়াটা কীভাবে হবে। ব্লাড ক্লটিং মানে কি, যখন আমাদের দেহের কোথাও ক্ষতের সৃষ্টি হয়, তখন রক্তবাহিকার এন্ডোথেলিয়াল, আমাদের যে রক্তবাহিকা আছে এটার এন্ডোথেলিয়াল যে ভিতরের অংশটা, এটা যখন ক্ষতিগ্রস্ত হবে, তখন আমাদের একটা জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ফাইব্রিন জালক, এখানে ফাইব্রিন জালক সৃষ্টির মাধ্যমে ত্বকে পিণ্ডে পরিণত হয় ওই ক্ষতস্থানটা, ফলে আমাদের রক্ত জমাট বা রক্ততঞ্চন সেটাকে আমরা বলি। এবং এখানে 13 ধরনের ক্লটিং ফ্যাক্টর কাজ করে। কয় ধরনের ক্লটিং ফ্যাক্টর কাজ করে? 13 ধরনের, এবং এর মাঝে প্রধান হচ্ছে 4টা: ফাইব্রিনোজেন, প্রথমবিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম 2+। এখানে আমরা যেটা দিয়ে মনে রাখবো সেটা হচ্ছে ফুল ফরে টুপ করে লও সবাই এক করে, হও সবাই শার্ট পরে, হও সবাই ফুল বাবু। হ্যাঁ, ফুল ফরে টুপ করে লও সবাই এক করে, শার্ট পরে, হও সবাই ফুল বাবু। ফুল দিয়ে ফাইব্রিনোজেন, পরে দিয়ে প্রথমবিন, ফুল ফরে টুপ করে থ্রম্বোপ্লাস্টিন করে, ফুল ফরে টুপ করে ক্যালসিয়াম 2+ আয়ন। দেন লও সবাই এক করে, লও মানে ল্যাবাইল ফ্যাক্টর, সবাই মানে নাই, সবাই মানে নাই। এক্ষেত্রে আমাদের এই যে যেটা লও সবাই এক করে, হ্যাঁ, সবাইটা নাই। 6 নাম্বার কি? এক্সিলারিন। 6 নাম্বারটা হলো এক্সিলারিন, এটা প্রকল্পিত, এটা হচ্ছে আমাদের, এটা ধারণা করা হয়। দেন লও সবাই এক করে, শার্ট পরে, শার্ট মানে স্টেবল ফ্যাক্টর, শার্ট পরে, লও সবাই। আচ্ছা, এই ক্ষেত্রে খেয়াল করো 6 নাম্বারটা কিন্তু নাই আসলে, হ্যাঁ, 6 নাম্বারটা নাই, আমি সেজন্য এটা মিলতেছে না। লও, এটা হচ্ছে লও সবাই মানে হচ্ছে এই সবাইটা নাই, এখানে আমাদের নাই, এই 6 নাম্বারটা নাই, তাহলে এটা পুরোপুরি স্কিপ, এটা প্রকল্পিত, এটা মনে রাখার দরকার নাই। লও সবাই মানে স্টেবল ফ্যাক্টর, লও সবাই মানে স্টেবল ফ্যাক্টর, লও সবাই এক, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, এক মানে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, লও সবাই এক করে মানে ক্রিসমাস ফ্যাক্টর, দেন শার্ট পরে হও ফুলবাবু। দেন শার্ট মানে স্টুয়ার্ট ফ্যাক্টর, পরে মানে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন, শার্ট পরে হও মানে হ্যাকম্যান ফ্যাক্টর, ফুলবাবু মানে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। আর রিপিট, ফুল ফরে টুপ করে লও সবাই এক করে, শার্ট পরে হও ফুলবাবু, ফুল ফাইব্রিনোজেন, পরে প্রথমবিন, ফুল পরে টুপ থ্রম্বোপ্লাস্টিন করে ক্যালসিয়াম 2+, ফুল পরে টুপ করে লও ল্যাবাইল ফ্যাক্টর, দেন আমাদের সবাই স্টেবল ফ্যাক্টর, লও সবাই এক করে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এক, দেন লও সবাই এক করে ক্রিসমাস ফ্যাক্টর, শার্ট স্টুয়ার্ট ফ্যাক্টর, পরে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন, হও হ্যাকম্যান ফ্যাক্টর, এবং লও হরে ফুলবাবু দিয়ে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। দেন এগুলো দিয়ে আমাদের রক্ত জমাটা কীভাবে হতে ঘটে এটা একটু দেখো। ফার্স্ট অফ অল, যেখানে কেটে যাবে ওই স্থানের টিস্যু থেকে আমাদের বাতাসের সংস্পর্শে আসবে, তাই না? বাতাসের সংস্পর্শে আসা মতো আমরা জানি এখানে ব্লাডের ভিতরে রক্তটা জমাট বাঁধে না কেন? হ্যাপারিন আছে, হ্যাপারিনের জন্য ব্লাডের রক্ত জমাট বাঁধে না। যখন এটা বাতাসের সংস্পর্শে আসবে, হ্যাপারিন তার কাজ করা বন্ধ করে দিবে, হ্যাপারিনটা তখন নিষ্ক্রিয় হয়ে যাবে। তাহলে হ্যাপারিন ফার্স্টে নিষ্ক্রিয় হতে হবে, হ্যাপারিন নিষ্ক্রিয় হলেই ব্লাড ক্লটিংটা ত্বরান্বিত হয়, থ্রম্বোপ্লাস্টিন বিদীর্ণ হয় এবং থ্রম্বোপ্লাস্টিন এনজাইম বেরিয়ে আসে। আচ্ছা, যখনই হ্যাপারিন নিষ্ক্রিয় হবে, থ্রম্বোসাইট মানে অনুচক্রিকাটা ফেটে যাবে, অনুচক্রিকা ফেটে গিয়ে অনুচক্রিকা থেকে মানে থ্রম্বোসাইট থেকে, অনুচক্রিকার ইংলিশ হচ্ছে থ্রম্বোসাইট, এই থ্রম্বোসাইট থেকে থ্রম্বোপ্লাস্টিন নামক এনজাইমকরণ হবে। এই থ্রম্বোপ্লাস্টিনটা আমাদের যে রক্তের ক্যালসিয়াম 2+ আয়ন আছে, এই রক্তে ক্যালসিয়াম 2+ আয়ন এবং নিষ্ক্রিয় যে ফ্যাক্টরগুলো 8, 7, 8, 9, 10 এর সহায়তায় রক্তকোষের যে প্রথম বিন, এই মূলত আমাদের এই ক্যালসিয়াম 2+টা রক্তকোষের যে প্রথম বিন, কোনো শব্দের আগে কোনো শব্দ আসে প্রো থাকা মানে সেটা নিষ্ক্রিয়, কোনো শব্দের আগে প্রো থাকা মানে সেটা নিষ্ক্রিয়, এই প্রথম বিনকে সক্রিয়,
থ্রম্বিনে পরিণত করে। আচ্ছা, ফার্স্ট অফ অল হ্যাপারিন নিষ্ক্রিয় হলো, থ্রম্বোপ্লাস্টিন থ্রম্বোসাইট থেকে থ্রম্বোপ্লাস্টিন নিশ্চিত হলো। এই থ্রম্বোপ্লাস্টিনটা ক্যালসিয়াম 2+ আয়ন এর সহায়তায় এই প্রথমবিনকে থ্রম্বিনে পরিণত করলো। দেন এই থ্রম্বিনটা ফাইব্রিন নোজেন আছে না, কোনো শব্দ শেষে নোজেন থাকা মানে সেটা নিষ্ক্রিয়, কোনো শব্দ শেষে নোজেন থাকা মানে সেটা নিষ্ক্রিয়। এই থ্রম্বিনটা ফাইব্রিন নোজেনকে ফাইব্রিন মনোমারে পরিণত করলো। এই ফাইব্রিন মনোমার অসংখ্য যখন একসাথে মিলিত হয় ফাইব্রিন পলিমারে পরিণত হলো। এই ফাইব্রিন পলিমারটা আমাদের যে রক্ত আসছে এগুলোকে আলটিমেটলি বাধা দিয়ে এগুলো কাঠামো বা কঙ্কালের মতো একটা গঠন করে, ফলে আলটিমেটলি এখানে প্লেটলেট ফ্লাক্সার সৃষ্টি হয়, আলটিমেটলি রক্ত জমাট বেঁধে যায়। এভাবে আলটিমেটলি আমাদের রক্তটা জমাট বেঁধে যায়। ঠিক আছে, তাহলে ফার্স্টে হ্যাপার নিষ্ক্রিয় হয়ে থ্রম্বোপ্লাস্টিন করিতে হলো। থ্রম্বোপ্লাস্টে ক্যালসিয়াম 2+ এর সহায়তায় প্রথমবিনকে থ্রম্বিতে পরিণত করলো। থ্রম্বিনটা আমাদের যে ফাইব্রিনোজেনকে ফাইব্রিন মনোমারে পরিণত করলো। ফাইব্রিন মনোমার অসংখ্য একসাথে হয়ে ফাইব্রিন পলিমারে পরিণত হলো। ফাইব্রিন পলিমার আমাদের রক্ত জমাট বাঁধে ফেললো, শেষ। এবং এই রক্ত জমাট বাঁধা শেষে এখানে যে হলুদ বর্ণের তলপথে বেরিয়েছে তাকে আমরা বলি সিরাম। ওকে, এবং এখন রক্ত জমাট বাঁধা শেষ এবং রক্ত আমাদের আর ব্লিডিং হচ্ছে না। এখন ওই টিস্যু কোষকে আবার আমাদের ভাঙতে হবে না। এই ভাঙার জন্য কাজ করে কি প্লাজমিন। রক্তবাহিকা পুনর্গঠন শুরু হলে, মানে এখানে আমাদের ব্লাড ভেসেলটা পুনর্গঠন হয়ে যায়, তখন আমাদের এখানে টিস্যু কোষগুলা নতুন টিস্যু কোষ সৃষ্টির জন্য আমাদের প্লাজমিন নামক এনজাইম ফাইব্রিন জালকে ধ্বংস করে দেয়। আমাদের রক্ত তঞ্চনকাল হচ্ছে 4 থেকে 5 মিনিট। ঠিক আছে, রক্তনালীর ভিতরে রক্ত তঞ্চন হয় না কেন, বিভিন্ন কাজ আছে। অ্যান্টিকোয়াগুলেন্ট মানে হচ্ছে যেটা রক্তনালীর ভিতরে রক্ত প্রবাহকে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। হ্যাপারিন পড়ছি না, হ্যাপারিন। ওকে, দেন আসো লসিকা বা লিম্ফ। তো টিস্যু গঠনকারী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত বর্ণহীন তলপথকে আমরা লসিকা বা লিম্ফ বলি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে টিস্যু গঠনকারী অনেকগুলো কোষের ফাঁকে ফাঁকে এটা অবস্থিত। কথা কি বোঝা যাচ্ছে আমার? হ্যাঁ, বুঝাতে। ওকে, তাহলে এটা হচ্ছে বর্ণহীন কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত এবং এর পরিমাণ কত আমাদের 4 থেকে 6 লিটার। এটা পরিমাণ কত? এটা পরিমাণ হচ্ছে আমাদের 4 থেকে 6 লিটার। পরিমাণ হচ্ছে আমাদের 4 থেকে 6 লিটার এবং এটা হচ্ছে আমাদের টিস্যু কোষের ফাঁকে ফাঁকে লসিকা হিসেবে অবস্থান করে। আচ্ছা, দেন লসিকার উৎপত্তি কোথায়? লসিকার উৎপত্তি হচ্ছে আমাদের কৈশিক ধমনীতে। আমাদের এটা মূলত মানে এটা আসলে কৈশিক ধমনীতে বা আর্টারিওলে। ধমনী আর্টারিওল মানে বোঝো, এটা হচ্ছে আমাদের অ্যাওয়াটা। হ্যাঁ, অ্যাওয়াটা মানে যেখানটা হাড় থেকে উৎপন্ন হয়। অ্যাওয়াটা যখন অসংখ্য ছোটো 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 ব্রাঞ্চে পরিণত হবে, এগুলো হচ্ছে আমাদের আর্টারি। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের আর্টারি। আর্টারি যখন আমাদের তোমার একদম সেলে যাওয়ার আগ মুহূর্তে এগুলো হয় আর্টারিওল। এগুলো হয় আর্টারিওল। এই আর্টারিওল থেকে আমাদের কিছু কোষ এখানে কিছু রক্তরস বাইরে বেরিয়ে যায়, সেলের বাইরে বেরিয়ে যায়। এই সেলের বাইরে বেরিয়ে গিয়ে 10% মতো রক্তরস এই কোষিক জালিকা থেকে আলটিমেটলি বেরিয়ে যায়। আমরা জানি এটা হচ্ছে আমাদের একটা সেল। এই সেলের ভিতর দিকে আর্টারি প্রবেশ করবে, এখানে কোষিক জালিকা ফর্ম করবে, এখান দিয়ে বেইন বেরিয়ে যাবে। এখানে আমাদের কোষিক জালিকা থেকে 10% মতো রক্তরস বেরিয়ে যায়। এই 10% মতো রক্তরসটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল তরল হিসেবে অবস্থান করে। পরবর্তীতে এগুলাই আমাদের লসিকা হিসেবে তোমার লসিকা নালিকা প্রবেশ করে লসিকায় পরিণত হয় এই ইন্টারস্টিশিয়াল তরলটাই। ঠিক আছে, তাহলে যখন আর্টারি থেকে আমাদের ক্যাপিলারির মাধ্যমে সেলে রক্তটা যায় তখন 10% রক্তরস বাইরে বেরিয়ে যায়। এগুলো আমাদের ইন্টারস্টিশিয়াল তরল বা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হিসেবে বাইরে অবস্থান করে। পরবর্তীতে এগুলো লসিকায় পরিণত হয়। লসিকা উৎপাদনের প্রক্রিয়াকে লিম্ফোজেনেসিস বলা হয়। যে প্রক্রিয়া লসিকা উৎপন্ন হয় তাকে আমরা বলি লিম্ফোজেনেসিস। আসো লসিকার উপাদান কী কী আছে? তো এখানে আমরা লসিকার 2 ধরনের উপাদান পাবো, একটা হচ্ছে কোষ উপাদান, একটা হচ্ছে কোষবিহীন উপাদান। তাহলে লসিকা আমরা 2 ধরনের উপাদান পাই, একটা হচ্ছে কোষ উপাদান, একটা হচ্ছে কোষবিহীন উপাদান। হ্যাঁ, যেগুলোতে কোষ পাবো। তাহলে কোষ উপাদান কী কী পাচ্ছি দেখো। লসিকায় প্রধানত শ্বেতরক্তকণিকা, লিম্ফোসাইট এবং কিছু মনোসাইট থাকে। তাহলে লসিকায় প্রধানত কী কী পাবা? এখানে আমাদের কিছু লিম্ফোসাইট পাবা এবং কিছু মনোসাইট পাবা, কিছু মনোসাইট পাবা এবং প্রতি কিউবিক মিলিমিটারে লসিকায় 500 থেকে 7500 লিম্ফোসাইট থাকতে পারে। লসিকায় 500 থেকে 7500 লিম্ফোসাইট থাকতে পারে। তাহলে এখানে কোষী উপাদানে কী কী পাবো? লিম্ফোসাইট এবং মনোসাইট। ঠিক আছে, এবং কোষবিহীন উপাদানে পাচ্ছি আমরা কী কী? শর্করা পাচ্ছি, প্রোটিন পাচ্ছি, লিপিড পাচ্ছি। তাছাড়া একদম চূড়ান্তভাবে 94% পানি পাবা, 6% কঠিন পদার্থ পাবা। 6% কঠিন পদার্থের মধ্যে শর্করা, প্রোটিন, লিপিড এগুলো পাবা, এগুলো পড়ার দরকার নেই। দেন লিপিড হিসেবে কাইলোমাইক্রন হিসেবে প্রদান পাবা, প্রধানত কাইলোমাইক্রন হিসেবে যাতে ট্রাইগ্লিসারাইড এবং ফসফোলিপিড উপস্থিত থাকে। ঠিক আছে, লিপিড হিসেবে প্রদান পাবা কাইলোমাইক্রন। এবং এই যে চর্বিযুক্ত যখন আমরা খাবার খাই তখন লসিকায় ফ্যাটের পরিমাণটা বেড়ে যায়, তখন লসিকা দুধের মতো সাদা দেখায়, ওটাকে আমরা বলি কাইল। মনে রাখবা, যখন আমরা চর্বিযুক্ত খাবার খাই লসিকা ফ্যাটের পরিমাণ অনেক বেড়ে যায়, তখন এটাকে দুধের মতো সাদা দেখে, এটাকে আমরা বলি কাইল। ঠিক আছে,
এবার আসলে লসিকার কাজ কি? তাহলে লসিকা যে আমরা বললাম, এই লসিকার ফাংশনটা কি? লসিকা হচ্ছে আমাদের প্রোটিন পরিবহনে সাহায্য করে, এটা হচ্ছে স্নেহ পরিবহনে সাহায্য করে, অক্সিজেন এবং পুষ্টি পরিবহনেও সাহায্য করে, এটা শোষণ প্রক্রিয়ায় সাহায্য করে, প্রতিরক্ষায় সাহায্য করে, প্রতিরোধে সাহায্য করে, দেহরসের পুনর্বন্টনে সাহায্য করে, টিস্যুর গাঠনিক অখণ্ডতা রক্ষণ করে, টিস্যু রসের নিষ্কাশনে সাহায্য করে, কার্বন ডাইঅক্সাইড এবং বর্জ্যপদার্থের নির্গমনে ওটা বেশ গুরুত্বপূর্ণ আমাদের ভূমিকা রাখে। তাহলে প্রোটিন পরিবহন, আমরা জানি টিস্যুর ফাঁকে ফাঁকে অধিকাংশ প্রোটিন লসিকার মাধ্যমে রক্তে ফিরে আসে। এটা যদি না হতো আলটিমেটলি 24 ঘন্টার মাঝে মানুষ মারা যেত, এটা যদি না হইতো। হ্যাঁ, অধিকাংশ প্রোটিন আবার এটা ব্যাক করে। স্নেহ পরিবহন, আমাদের যে স্নেহকণা যেগুলো আণবিক ওজন অনেক বড়, এগুলোর মাধ্যমে আমাদের লসিকার মাধ্যমে এগুলো তোমার পরিবহন হয়। অক্সিজেন টিস্যু পরিবহনের ভূমিকা রাখে। শোষণ প্রক্রিয়াটা আমাদের অন্তর থেকে স্নেহ পাতশোষিত হলে এই লসিকার মাধ্যমে সেটা পরিবাহিত হয় আর কি। প্রতিরক্ষায় আমাদের লসিকার যে লিম্ফোসাইট এবং মনোসাইট আছে, এগুলো কিন্তু দেহের ইমিউনিটিতে ভূমিকা রাখে। হ্যাঁ, প্রতিরক্ষায় ভূমিকা রাখে। প্রতিরোধ, লসিকা এবং লিম্ফোসাইট থেকে উৎপন্ন যে অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি আমাদের প্রতিরোধে ভূমিকা রাখে। অ্যান্টিবডি আমরা জানি জীবাণুর বিরুদ্ধে কাজ করে, তাই না? দেহরসের পুনর্বিন্যাসে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাঠনিক অখণ্ডতা রক্ষণ করে, টিস্যু রসের নিষ্কাশনে সাহায্য করে। আমরা জানি টিস্যু রসের 10% অংশ লসিকার মাধ্যমে নিষ্কাশিত হয়, ঠিক আছে? 10% কিন্তু কার্বন ডাইঅক্সাইড বর্জ্যপদার্থের নির্গমনে সাহায্য করে। এগুলো কিন্তু আমাদের অপ্রয়োজনীয় যে কার্বন ডাইঅক্সাইডের বর্জ্যপদার্থ কোষ থেকে লসিকা গৃহীত হয়ে দেহ থেকে নির্গত হয়। ওকে, তো এখন আমরা লসিকা তন্ত্র